আমার মতে কোনো কিছু শুরু করতে হইলে প্রথমেই যে আপনার প্রফেশনাল সেটিং লাগবে বা প্রথমে আপনি ভালো মতো সবসময় কথা বলতে পারবেন এমনটা না। যে কারণে হয়তো বা আমি এখন যেগুলো মূল্য আপলোড করতেছি সেগুলোতে আমি যেমন এখন বিগিনার হিসেবে যেমন সেটা হয়তো ভবিষ্যতে আপনি দেখতে পারবেন না, যখন আমার প্রফেশনাল সেটিং হবে। কিন্তু আমি প্রেফার করব, আপনি যদি কোনো কিছু করতে চান, প্রথম দিকে অনেকে চায় যে তার প্রথম দিকে সব হয়ে যাবে, কিন্তু না, এভরিথিং স্টার্টস সামহার। তাই প্রথম দিকে আপনি হয়তো বা 2 টাকা দিয়ে বিজনেস শুরু করলেন, মানে বিজনেস শুরু করা বা না বলি, ধরেন 2 টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনলেন, চকলেট কিনলেন, কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে সেই প্ল্যানটা ডেভেলপ করবে। তখন তো আপনি মানে যেই পর্যায়ে আপনি যাবেন সেটা তো অনেক ভিন্ন হবে। যে কারণে আমার মনে হয়েছে যে আমার শুরু করা দরকার মনোলগটা। আমি এটা অনেকদিন ধরেই ভাবতেছি যে না, আমিও তো অনেক কিছুই ভাবি, আমারও মনে হয় এইসব ডকুমেন্ট করে রাখা দরকার আর রাখা উচিত। কারণ ভবিষ্যতে আমি যখন থাকবো না বা থাকলেও আমার তো ইচ্ছা হবে যে আমি আমার আগের পাস্ট সেলফ কেমন ছিল সেটা জানার একটা ইচ্ছে থাকবে। সেই কারণে হয়তো এটা। তো আজকের বিষয় হলো ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট। আর মূলত ক্রাইম বলতে গেলে আমি যে সকল ক্রাইম বেশি পপুলার সেগুলো নিয়েই বলতে চাচ্ছি, বিশেষ করে মার্ডার, তারপর অন্যান্য। ইউএসএ তে বেশিরভাগ মার্ডার যেগুলো স্পাউস দ্বারা হয়ে থাকে, একজন স্বামী স্ত্রী যা নিজেকে যদি খুন করে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে কারণটা হয় লাইফ ইন্স্যুরেন্স। তারা লাইফ ইন্স্যুরেন্সের টাকার জন্য খুন করে থাকে। তো এটা হয়তো বাংলাদেশে অনেক কম, কিন্তু বাংলাদেশে এটা অনেক আশঙ্কাজনক যে জমির জন্য যেটা। তাই আমরা কিছু ক্ষেত্রে হলেও সবার সাথে একটা মিল আছে যে একটা কারণ দিয়ে খুন করে, কিন্তু যারা কারণ ছাড়া খুন করে বা কারণ ছাড়া হোমোসাইডাল অ্যাক্টস প্রকাশ করে, তাদের কি সমস্যা? একটা হতে পারে ওরা লাইফ নিয়ে অনেক টায়ার্ড, তারা এটা নিয়ে কেয়ার করে না যে অন্যদেরও আলাদা আলাদা লাইফ স্টোরি আছে, তারা হয়তো লাইফ নিয়ে টায়ার্ড, কিন্তু তারা হয়তো বা কেউ বা চার মানুষকে খুন করতেছে না, যেখানে একটা কুকুর কুকুর ডাকতেছে। যাই হোক, তো এক একজন এক একভাবে কোপ করতে যায়। কেউ হয়তো বা অন্যদেরকে মারে, অন্যদের জীবন কেড়ে নেয়, অথবা অন্যদের একাধিকভাবে আঘাত করতে চায়, যার কারণে দেখা যায় এতগুলো ক্রাইম। বাংলাদেশের ক্ষেত্রে আমি তেমন ক্রাইম টাইম জানি না, কিন্তু তার মানে এই না যে বাংলাদেশের ক্রাইম খুব কম, অন্য দেশের বেশি, এমন না। কিন্তু আমি বাইরের দেশের গুলোর বেশি বেশি ফোকাস করছি, কারণ বাংলাদেশে একটা জিনিস দেখছি যে বেশি এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটর নাই যারা এক্সক্লুসিভলি ক্রাইম নিয়ে ভিডিও করতেছে। এটা কিন্তু একটু দুঃখজনক বিষয় যে শুধু ক্রাইম নিয়ে কেন ভিডিও নেয়। যেমন রটেন ম্যাঙ্গো যেমন পডকাস্টটা আছে ইউএস এর, ওটা আমি প্রায় শুনে থাকি, ওটা আমার ওয়ান অফ দ্য বেস্ট মনে হয়। তো ওইখানে যে স্টেফানি কো হোস্ট এবং তার স্বামী কো হোস্ট, তো তারা যেভাবে ক্রাইম নিয়ে এক্সক্লুসিভলি ক্রাইম নিয়ে যে ভিডিওটা করে, সেরকম কিন্তু কোনো চ্যানেল বাংলাদেশে নাই। তো যাই হোক, আমি শুধু ক্রাইম নিয়ে কথা বলবো, পানিশমেন্ট নিয়ে আজকে না চাই, যদিও আমি নাম দিয়েছি ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট। ক্রাইম আপনার মতে কি? দ্য স্টাডি অফ ক্রাইম হচ্ছে ক্রিমিনোলজি। বাংলাদেশে সম্ভবত 2টা ভার্সিটি, মাওলানা ভার্সিটি আর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিমিনোলজি ডিপার্টমেন্ট আছে। আর বেসরকারি কিছু বিশ্ববিদ্যালয় মনে হয় অফার করে এটা, কিন্তু ওইদিকে না যে আমরা এমনি ভাবি। আপনার কাছে ক্রাইম কি? ধরেন কেউ চুরি করছে, কিন্তু সে চুরি করার পিছনে তো কারণ আছে, সে হয়তো নিজের পেটের দায়ে চুরি করছে। তা এখন কি আপনার মনে হয় না যে তাকে পেটের যেন দায় না হয় সেটা রিজলভ করা, নাকি তাকে পানিশমেন্ট দিয়ে শেখানো, কোনটা আপনার কাছে বেশি উপযুক্ত মনে হয়? আপনার কি মনে হয় যে তাকে আগে আপনি বলবেন যে এইগুলো ক্রাইম করো না, তোমাকে আমি টাকা দিচ্ছি, তুমি টাকা প্রয়োজন হলে আমার কাছে আসবে, কিন্তু ক্রাইম কমিট করবে না, নাকি তাকে আপনি পানিশমেন্ট দেবেন? তো সরকার পানিশমেন্ট দেওয়ারই ব্যবস্থা করছে, যার কারণে দেখা যায় অনেকে অনেক ছোট ক্রাইম করেও কিন্তু 10-11 বছর জেল খাচ্ছে, আবার অনেকে বড় বড় ক্রাইম করেও 2-3 মাস পরে অথবা ছাড়তে চাই না, তাদের যাওয়ারও দরকার নেই জেলে, তারা হাজতে যায় না,
তারা ছাড়া পেয়ে যায়, খালি তাদেরকে কয়েকটা সিগনেচার করতে হয়, তারপর কয়েকটা কল করতে হয় মামার সাথে, যার কারণে তাদের কোনো ক্রাইমের কোনো পানিশমেন্ট থাকে না, কোনো অকারেন্স হয় না, যে তাদের তাদের যে একটা জিনিস করছে সেটার যে একটা এফেক্ট পড়বে দুনিয়া, এরকম কোনো কিছুই দেখা যায় না। তো এটা একটা দুঃখজনক বিষয় আমার গণ্ডির মধ্যে যেটা দেখে আসছি। আর তেমন কোনো ক্রিমিনাল আমি দেখি নাই, কিন্তু আমার আশেপাশে ক্রাইম ঘটছে। আর তবে অতটাও প্রকোপ যে ক্রাইম আমরা ধরি যে মার্ডার বা হোমোসাইড, ওরকম তেমন কিছু আমি দেখি নাই। তবে হ্যাঁ, ওটা আমি দেখি না বলে যে ওটা অস্বীকার করবো এমন না, কারণ আমি জানি যে অনেক জায়গায় এরকম ঘটনা ঘটে যে জমির জন্য বাপ চাচাদের মধ্যে সম্পর্ক খারাপ দেখে ছোট বাচ্চাদেরকে মেরে ফেলা হয়, তারপর তার পরক্রিয়ার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় বেশি ক্রাইম কমিট হচ্ছে। তো এগুলা গেল, কিন্তু তার বাইরেও যে আমেরিকায় যে স্কুল শুটিং হয়, এই দিক থেকে একটু ভালো যে বাংলাদেশে এমন কোনো ঘটনা ঘটে নাই যে আমাদের স্কুলে বন্দুক নিতেও আসে, শুটিং করে টোরে চলে যাবে। কারণ বাংলাদেশে হয়তো বা বুলিং কালচার একটু কম স্কুলের দিকে, ভার্সিটি লেভেলের দিকে আমি বলতে পারতেছি না, কিন্তু আমি যে স্কুলে ছিলাম সেই স্কুলে, মানে আমি এখনো যে স্কুলে আছি সেই স্কুলে বুলিং কালচার তেমন নাই। আর আর এটার পিছনে কারণ হচ্ছে স্কুলের কর্তৃপক্ষ অনেক স্ট্রিক্ট ছিল, তারাই মূলত বুলি ছিল, আর আমরা এমনি স্টুডেন্ট। তো দেখা যাইতো না এরকম যে উপরের ক্লাসের একজন বা সহপাঠীদের মধ্যে কেউ কাউকে বুলি করতেছে। সর্বোচ্চ দেখা যাইতো তাদের মধ্যে ব্যক্তিগতভাবে ঝগড়া চলতেছে, কিন্তু ওইভাবে যেভাবে আমাদের হাইলাইট করা হয় আমেরিকান কালচার বা কোরিয়ান কালচার বা যে কোনো কালচারে যেভাবে বুলিংকে ধরা হয় যে মারামারি হবে একদম, তারপরে যদি আপনি দ্য গ্লোরি কে ড্রামাটা দেখে থাকেন তাহলে দেখা যাবে ওই যে চুল টুল কাটে ফেলে, তারপর সহপাঠীরা মানে মারে, এরকম তেমন কিছু এক্সট্রিম কিছু তেমন হয় না। আমি এখন আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি, কিন্তু কারোর সাথে হইলেও হয়ে থাকতে পারে স্কুল লাইফে। কিন্তু আমার স্কুলে আর মানে বেশিরভাগ স্কুলে এমনটা হয় না, হলেও ব্যক্তিগতভাবে সীমাবদ্ধ থাকে অথবা সর্বোচ্চ অভিভাবকদের মধ্যে গড়ায়, কিন্তু কেউ বন্দুক টন্দুক এনে স্কুল শুটিং করে নিজেকে জাহির করতে চায় না। আর আই এম প্রাউড অফ দ্যাট যে বাংলাদেশের স্কুল শুটিং এত কম। তো এটার পিছনে আমার মনে হয় বেশিরভাগ কারণ যে মানুষের ঠেকা পড়ে নেই অন্যদেরকে হুদাই মারার। মানুষ যদি কাউকে মারতে চায় বাংলাদেশে বিশেষ করে, তার নির্দিষ্ট কারণ লাগে যে হ্যাঁ ওকেই মারবো। আর এটার পিছনে হয়তো বা কারণ যে মানুষ পেটের দায়ে যেগুলো কাজ করতেছে সেগুলো করতে করতে এত ব্যস্ত যে তারা সিরিয়াল কিলিং বা অন্য কিছু নিয়ে ভাবার সময় কোথায়। আচ্ছা, এমনি সিরিয়াল কিলিং তো আমরা তখনই বলবো যখন আটটা না, তিনটার বেশি মার্ডার করলে তাকে আমরা সিরিয়াল কিলার বলে থাকি। তো বাংলাদেশে তেমন ফেমাস কোনো সিরিয়াল কিলার কি আছে? থাকতে পারে, কিন্তু তারা মানে আমি চাচ্ছিলাম যে জেলে যারা থাকেন, বিশেষ করে যাদেরকে এরকম ভয়ানক ভয়ানক ক্রাইমে অভিযুক্ত করা হয়েছে, তারা এখন তার টাইমটা সার্ভ করতেছে জেলে, এরকম যারা মানুষ আছে তাদেরকে ইন্টারভিউ ডেকে তাদের সাথে আমি ব্যক্তিগতভাবে কিছু কথা বলবো। এরকম কিন্তু এই জনরার অনেকগুলা ভিডিও আপনি দেখতে পারবেন বিদেশি মিডিয়ায়, কিন্তু আমাদের দেশের মিডিয়ায় তেমন এরকম নাই। এমনকি ভারতের দিকেও থাকলে আমাদের কিন্তু মানে একজন ক্রিমিনালকে তার সাইকোলজি বোঝানোর জন্য বা বোঝার জন্য যে একটা ইন্টারভিউ এর মতো ব্যবস্থা এরকম তেমন মনে হয় না, নাই। তারপর ডেডিকেটেড একটা আলাদা পডকাস্টের মতো বা একটা টক শো এর মতো তেমন কিছু নাই। আর এটা অনেক জরুরি, কারণ একজন ক্রিমিনাল কেন ক্রাইম করতেছে সেটা জেনে যদি আপনি সে কারণটা দূর করতে পারেন, আপনার পানিশমেন্টের দরকার হবে না। তো তো পানিশমেন্ট বলতে আমরা বুঝি যে কোনো একটা কাজ করলে সেটার ফলাফল যদি খারাপ হয় সেটার পিছনে আমার দায় থাকবে, সেই দায়টুকু মেটাতে। আর আর এটা নিয়ে হয়তো এটার পিছনে অনেকগুলো ম্যাথমেটিক্যাল ফ্যাক্টরও কাজ করে, যেটা হয়তো আমি আগে জানতাম না, কিন্তু Vsauce 3 চ্যানেলে এরকম অনেক ভিডিও দেওয়া আছে যে কীভাবে তারা ডিসাইড করে কোন ক্রাইমের জন্য কোন পানিশমেন্টটা বেস্ট। ওটা অনেক কিছু মানে অঙ্ক-টঙ্ক আছে। অঙ্ক-টঙ্কের ভিতরে আমি যাচ্ছি না, কিন্তু দেখা যায় যে এমন সেন্টেন্স তাদেরকে দেওয়া হয় ওই ক্রিমিনালদেরকে, যেটা তার যে ক্রাইমটা করছে তার সমান বা একটু বেশি।
মানে ধরেন কেউ 10 টাকা চুরি করলো, তাকে একদিন হয়তো বা জেল খাটানো লাগলো, অথবা কেউ যদি 1000 টাকা চুরি করে তাকে সেই অনুযায়ী একটা ম্যাথমেটিক্যাল সূত্র করে, সেই সূত্র অনুযায়ী সেই অনুযায়ী তাকে ধরেন আরো 1500 টাকা ফেরত দিতে হইলো বা এরকম কিছু। মানে যে যতটুকু ক্রাইম করছে সেইটা। কিন্তু এটা বড় বড় ক্রাইমের ক্ষেত্রে যেগুলো আমরা ধরে থাকি সুসাইড, সুসাইড যদিও ক্রাইম না, কিন্তু সুসাইডে যদি ফাউল প্লে ইনভলভ থাকে, তখন দেখা যায় এরকমের ক্ষেত্রে আপনি পারবেন না যে গ্রেটার গুড কোনটা সেটা নির্ণয় করতে। তখন আপনার মাথায় রাখতে হবে অনেকগুলো আলাদা ফ্যাক্টর, যে এইখানে যে ভিকটিম ব্লেমিং হচ্ছে কিনা, ভিকটিম যতটুকু সাফার করছে সেটা তো আমি যেই যেই অপরাধী তাকে যে সাফার করাও, সেই অপরাধীরও দোষ আছে কিনা বা তার ফ্যামিলির দোষ আছে কিনা, এরকম অনেকগুলো ফ্যাক্টর আপনার মাথায় রেখে তারপর আগাইতে হবে কি কাকে কি পানিশমেন্ট দিবে এটা নিয়ে। আর আমার মনে হয় ক্রাইম এন্ড পানিশমেন্ট এত একটা কন্ট্রোভার্সিয়াল সাবজেক্ট, আপনি কখনোই বুঝতে পারবেন না কাকে কোন পানিশমেন্ট দেওয়া উচিত বা কাকে কোন ক্রাইম অনুসারে কেন তাকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে। বিশেষ করে এই কারণেই বিরক্তিকর লাগে জাস্টিস সিস্টেমের প্রতি সবাই এত রাগান্বিত যে যারা আসলে ক্রাইম করে থাকে সাধারণ মানুষের চোখে, যারা বেশি ক্রাইম করছে তারা হয়তো বা সেই অনুযায়ী সেন্টেন্সটা পায় না, যারা আরো কম কম খেটে কিন্তু অনেক সুখে বসবাস করতে পারে। আবার অনেকে ছোট ছোট যারা পুঁই পুঁই মাছের মতো, তারা আবার বেশি দেখা যায় আটকে যাচ্ছে, কিন্তু যারা রাঘব বোয়াল তারা তারা তো চলে যাচ্ছে জাল ছিঁড়ে। যাই হোক, এটা সব দেশের ক্ষেত্রেই সত্যি, শুধু এটা বাংলাদেশের না। কিন্তু আমরা যেহেতু বাংলাদেশে, তাই আমাদের একটা প্রবণতা থাকে যে ভাবার যে আমরাই হয়তো বা সবথেকে খারাপ রাষ্ট্র, আমাদের দেশে হয়তো দুর্নীতি আছে, কিন্তু আসলে না, প্রত্যেক দেশে দুর্নীতি এক্সিস্ট করে। হোক সেটা বাংলাদেশ, হোক সেটা নিউজিল্যান্ড, হোক সেটা আয়ারল্যান্ড, সব দেশেই দুর্নীতি আছে। এটা আপনি কখনোই অ্যাভয়েড করতে পারবেন না। দুর্নীতি আসলে মানুষের ভিতরে আছে। এখন এখন কারো কাছে হয়তো বা দুর্নীতির সংজ্ঞা মানে হচ্ছে ঘুষ দেওয়া, আবার কারো কাছে দুর্নীতির সংজ্ঞা স্বজনপ্রীতি করা, কারো কাছে দুর্নীতি মানে হচ্ছে কাউকে মেরে ফেলা। এই দুর্নীতি আর ক্রাইম, তারপর পানিশমেন্ট, এইগুলোর সংজ্ঞা এত কন্ট্রোভার্সিয়াল। আর যদি আপনি ওই দ্য ট্রলি প্রবলেমটা দেখে থাকেন তাহলে আপনি বুঝবেন। ওই যে আপনি এখন আপনার হাতে দুইটা অপশন আছে, একটা ট্রেন আসতেছে, আপনি এখন চাইলে ট্রেনটা যেভাবে যাচ্ছে যেভাবে যাক, খালি একজন মানুষ মারতে পারেন, অথবা আপনি সেই ট্রেনের লাইনটা সুইচ করে আরো 5জন মানুষের জীবনটা নষ্ট করতে পারেন। এখন আপনার ডিসিশন যে আপনি 5জন নিরপরাধ মানুষকে মারবেন, নাকি একজন একজন যে ফেটের কারণে, যে কোনো কারণে হয়তো বা সেই মরার পর্যায়ে আছে তাকে মারবেন। এখন দেখা যায়, আচ্ছা এটা নিয়ে একটা আলাদা একটা আছে যে আপনি একজন মৃতপথযাত্রী মানুষকে মারবেন নাকি 5জন সুস্থ মানুষকে মারবেন, যদি আপনাকে অপশন দেওয়া হয় যে এই দুইটার মধ্যে যে কোনো একটা করতেই হবে আপনাকে, তখন আপনি কোন ডিসিশনটা নেবেন? এটা আমার জানার খুব ইচ্ছা। বিশেষ করে আমার মনে হয় মৃতপথযাত্রীকে মারলে সে মন খারাপ করবে না, কারণ সে জানে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। কিন্তু যে 5জন সুস্থ ব্যক্তিকে আপনি মারবেন, হয়তোবা তাদের কাছে এটা বেশি আনএক্সপেক্টেড হবে, যার কারণে এটা একটু বেশি খারাপ হবে। বা এটার খারাপ বলতে গেলে, আমার খারাপেরও সংজ্ঞা যে ঠিক আছে কিনা এটা নিয়েও একটা সন্দেহ আছে। কারো কাছে কেউ খারাপ, আবার কারো কাছে কেউ ভালো। এখন খারাপ বলতে যে কি বোঝাচ্ছে, বা ক্রাইম কোন কতটুকু হলে ক্রাইম হবে, এরকম তো কোনো লাইকার স্কেল নাই যে এই পর্যন্ত করলে এটা ক্রাইম হিসেবে গণ্য হবে, এই পর্যন্ত করলে এটা নর্মাল কমন সেন্স ওয়ালা কাজ হিসেবে গণ্য হবে। তো এটা একটা ভাবার বিষয় যে এরকম কোনো স্কেল কেন নাই। আসলে এইগুলো ইথিক্যাল বিষয়, মোরালিটি বিষয়গুলা বেশ কনফিউজিং। আর আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার কথাগুলো অস্পষ্ট হয়। আমার মনে হচ্ছে যে আমি নিজের ভয়েস নিজে শুনে তারপর আমার মনে হলো যে আসলে আমার কথা বলে হয়তো একটু অস্পষ্ট হয়েছে। এখন আমি বুঝতে পারতেছি কেন কিছু কিছু মানুষ ভাবে যে আমি কথাগুলো স্পষ্টভাবে বলতে পারি না। বেশিরভাগ মানুষই অথবা ভাবেন, বিশেষ করে আমার শিক্ষকেরা ভাবেন যে আমি কথা বলি, কিন্তু কথাগুলো স্পষ্টভাবে হয়তো বা তাদেরকে বোঝাইতে পারি না বলে মনে হয় যে আমি কথা বলতে পারি না।
কিন্তু আমি আসলে কথা বলতে বেশ পছন্দ করি। তো আসলে আরো ক্রাইমের দিকে যদি নেওয়া হয়, যে বেশিরভাগ ক্রাইম, যেমন ধরেন সাউথ কোরিয়াতে একটা ঘটনা ঘটে, ওই হিউমিডিফায়ার আছে না, হিউমিডিফায়ার, ঘরকে গরম রাখতে যেই বাচ্চাদের একটা হিউমিডিফায়ার থাকে। তো দেখা গেছে যে সাউথ কোরিয়াতে এমন ঘটনা ঘটে যে সেই হিউমিডিফায়ার পরিষ্কারের জন্য আলাদা একটা ক্লিনিং এজেন্ট পাওয়া যেত। পরে দেখা গেছে যে ওই ক্লিনিং এজেন্টটা এত বিষাক্ত ছিল যে অনেকগুলা বাচ্চা অসুস্থ হয়ে যায়। আর এটাতে মানে এটা এত খারাপ অবস্থা, কারণ হিউমিডিফায়ার ওদের বাবা মা, বাচ্চাগুলোর বাবা মা ভাবছে যে বাচ্চাটার হয়তো বা সর্দি লাগতেছে, একটু হিউমিডিফায়ার আর কাছে আনি দিই, ওদের তাহলে ভালো লাগবে। কিন্তু ওটাতে হিতে বিপরীত হয়ে গেছে, যার কারণ ওই হিউমিডিফায়ারের যে ক্লিনিং এজেন্ট ছিল, এদের পরিষ্কার করা ছিল, ওটার যে একটু অংশ ওই হিউমিডিফায়ারে ছিল, সেইটুকু তো ওই হিউমিডিফায়ারটা আরো ছড়াই দিচ্ছে বাচ্চার লাংসে। পরে দেখা গেছে যে বাচ্চাগুলা মারা যায়। আর এখানে আপনি কাকে দোষ দেবেন? এখানে বলতে পারেন যে যারা ক্লিনিং এজেন্টটা বানিয়েছে তাদের দোষ। কিন্তু ওরা কি আদৌ পানিশমেন্টের যোগ্য, নাকি যাদের এটা অ্যাপ্রুভ করার কথা ছিল, ধরেন এফডি এর অ্যাপ্রুভ করার কথা ছিল যে ক্লিনিং এজেন্টটি সেফ কিনা, তাদের দোষ? নাকি বাবা মাদেরকে দোষ দিবেন যে তারা তাদের সন্তানের খেয়াল রাখেননি? এখানে তো তাদের তেমন দোষ দেওয়ার বেশি ফ্যাক্টর পাবেন না, কারণ তারা চাইছে যে তাদের বাচ্চা ভালো হোক, যে কারণে তারা হিউমিডিফায়ার কিনে আনছে, যাতে তাদের বাচ্চা সুরক্ষিত থাকুক, আরো উষ্ণ থাকুক। তো এখানে আপনি কাদেরকে পানিশমেন্টটা দিবেন, বা ক্রাইমটা আসলে কাদের, এইখানে যে আপনার একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগতে হবে। তো এরকম অনেক বেশি ঘটনা আছে যেখানে আপনি আসলে বলতে পারবেন না যে একটা নির্দিষ্ট গোষ্ঠীরই কিন্তু দোষ আছে, বা একটা নির্দিষ্ট গোষ্ঠী পানিশমেন্টটা পাবে। সেই জায়গায় আমরা কিভাবে যে অনেকগুলো ক্রাইম ছোটখাটো বিষয়ে সহজেই যে একটা রায়ের মাধ্যমে নির্ধারণ করি, কিন্তু সেটা যে পরে কতজন মানুষকে আর এফেক্ট করে সেটা ভেবে দেখি না, এটা অনেক অসুবিধাজনক। কারণ আপনি একজনকে সেন্টেন্সটা দিলেন যে সে লাইফ সেন্টেন্স পাইছে, সে এখন কারাগারে দিন কাটাবে, কিন্তু তার সাথে ইন্টারকানেক্টেড অন্য যে সকল বিষয়, সেগুলো আপনারা হয়তো বা যারা উচ্চপদস্থ পর্যায়ে আছেন তারা হয়তো বা অনেক সময় ভেবে দেখেন না, অথবা ভাবলেও এখন পদের চক্করে বা বাস্তবতার কারণে আপনারা সেটা সেই অনুযায়ী এক্সিকিউট করতে পারেন না। তাই এই ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট আসলে অনেক কন্ট্রোভার্সিয়াল একটা টপিক, কিন্তু এটা নিয়ে অনেকে হয়তো আমরা ভাবি না। যে আমরা ভাবি যে আচ্ছা ও খুন করছে, ঠিকই তো আছে, ওর ৬৭ বছরের জন্যই জেল হওয়ার কথা, কিন্তু ওই ৬৭ বছর যদি ও না রিপেন্ট করে, ওই যে ভুলটা করছে সেটার জন্য যদি না অনুতাপ বোধ করে, তাহলে কি আদৌ তাকে ৬৭ বছরের জন্য জেলে পাঠায় কোনো লাভ আছে? তো এটা একটা ভাবার বিষয়। আর একজন অপরাধী কতটুকু পানিশমেন্ট দিলে তার জন্য ঠিক হয়, এটা কিন্তু বলা যায় না। কারণ কেউ হয়তো বা সঙ্গে সঙ্গে অনুতাপ বোধ করতেছে, অথবা কেউ ৪০-৫০ বছর পরেও অনুতাপ বোধ করতেছে না। পার্সোনাল কোনো কারণ ছাড়া যে সকল মোটিভ ছাড়া ক্রাইম হয়, সেগুলোর ক্ষেত্রে দেখা যায় পরেরটা হয়ে থাকে, সে কোনো অনুতাপ বোধ করে না, তার মতে সেটাই ঠিক ছিল, যে সে যা করছে সেটাই ঠিক। তো এখন আপনি কখন একটা অপরাধীকে ছাড়া দেবেন, যখন সে অনুতাপ বোধ করবে, নাকি তাকে অনুতাপ বোধ না করে তার সে যতটুকু ভুল করছে ততটুকু অনুযায়ী তাকে শাস্তি দেওয়ার পর তাকে ছাড়বেন? তো ব্যাপারটা অনেক কনফিউজিং, সেটা অবশ্যই আপনি বুঝতেছেন। যাই হোক, এখন প্রথম ব্যক্তি না যে এটা নিয়ে ভাবতেছি। ক্রিমিনোলজির অনেক ফেমাস ফেমাস ক্রিমিনোলজিস্ট আছেন, অনেক সাইকোলজিস্ট এটা নিয়ে ভেবে গেছেন যে আসলে কতটুকু সঠিক একজন অপরাধীর জন্য, কতটুকু তাকে ভোগ করালে শাস্তিটা যথাযোগ্য হয়। এখন আপনি যদি ভিকটিমের ফ্যামিলির কেউ হন, তখন অবশ্যই আপনি চাইবেন যে যে অপরাধটা করছে তার অনেক প্রবল শাস্তি হোক, কিন্তু অনেক সময় এটা হয় না দেখে হয়তো আপনি আশাক্ষুণ্ণ হইতে পারেন, কারণ হয়তো আপনি জাস্টিস সিস্টেমের প্রতি খুবই বিরক্ত হয়ে যাইতে পারেন। তো এখন সেটা একটা বড় বিষয় যে ক্রাইম আসলে আমরা কোনটাকে বলবো, কোনটা ক্রাইম না, বা পানিশমেন্ট আসলে কোনটাকে বলবো, বা পানিশমেন্ট কতটুকু দেওয়া উচিত।
এখন এই বিষয়টা নিয়ে কথা বলতে বলতে অনেকক্ষণ হয়ে গেল। আরও একটা ক্রাইমের কথা যদি বলে থাকি, এখন যেটা বেশি হচ্ছে হেট ক্রাইমগুলো, সেটা এখন বাংলাদেশে একটু কম, কিন্তু বাংলাদেশে যে হচ্ছে না এরকম আমি বলবো না। এরকম কোনো নিশ্চয়তা আমি দিচ্ছি না যে বাংলাদেশে হেট ক্রাইম খুব কম হয়, কারণ হতেও পারে, আমি হয়তো জানি না। আসলে আমরা এখন ইন্টারনেটে নিজেদের যে বাবলের ভিতরে তৈরি হয়ে গেছে, সেই বাবলের বাইরে আর কিছু দেখতেছি না, সেটা অনেকটা সত্যি। কারণ আমি বেশিরভাগ সময় দেখি নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা কেবল শুরু করতেছে তাদের কন্টেন্ট। তো দেখা গেল যে আমি ওদেরটা দেখে আমার মনে হচ্ছিল যে সবাই তো শুরু করতেছে, সবাই ছোট বয়সে শুরু করতেছে, তো আমি শুরু করে কি করবো, আমি আর কি স্পেশাল এখানে দিতে পারি। আমার তো তেমন আলাদা কোনো ব্যাপার স্যাপার নাই, সবাই তো সব কিছুই জানে, এখন সব কিছু জানতে পারতেছে ওয়াইফাই পাইলে। কিন্তু দেয়ার্স এ ডিফারেন্স, কারণ আপনি শুরু করতেছেন কি দিয়ে সেটা সবার ক্ষেত্রে আলাদা হবে। কেউ এক একভাবে এক একজন শুরু করবে, তো তার সাথে তো আপনার মিলবে না, যেই কারণে আমার মনে হয় আপনার যেটা দিয়ে হোক, সেটা কমন হোক, সেটা ওভার রেটেড হোক, আপনার শুরু করা উচিত। আচ্ছা, আমি ভুল করে মোটিভেশন দিতে লাগছি, কিন্তু আমার মেইন কথাটা হইলো ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট। পানিশমেন্ট কেমন দেওয়া উচিত সেটা আসলে একটা বড় পড়াশোনার ক্ষেত্রে আমার তাই ইচ্ছা, হয়তো বা ভবিষ্যতে এ নিয়ে আমি পড়াশোনা করব, কিন্তু দেখা যাক এখন কি হয়। তাছাড়াও আরও যেটা আমি বলতে চাচ্ছিলাম, আরও একটা ক্রাইম, ধরেন এই যে একটা ছাগল কাণ্ড হইল, যে একজন রাজস্ব কর্মকর্তা নাকি তার ছেলে যে এত টাকার একটা ছাগল কিনতেছে, এখন তার কাছে সেটা জাস্টিফাইড যে না, আমার বাবা এত বছর ধরে কষ্ট করছেন, আর হয়তো বা এটা প্রাপ্য ছিল, এটা হয়তো তারা ভাবতে পারে, অথবা এটা ভাবতে পারে যে তাদের পূর্বপুরুষের জেনারেশন এত সাফার করছে, তো তারা একটু এটা নিতেই পারে। এটা হয়তো বা তাদের জাস্টিফাই করার ইচ্ছা। তেমন কিন্তু প্রত্যেকটা ক্রিমিনালই তাদের অ্যাকশনকে জাস্টিফাই করার চেষ্টা করবে। তখন হয়তো বা আমার মনে হবে যে এই পানিশমেন্টটা তাদের জন্য বেশিই হয়ে যাচ্ছে। আসলে তো ঠিকই বলছে। কিন্তু এখন একজন ক্রিমিনালের কাছে শুনবেন নাকি একটা ভিকটিম কি পরিমাণ সাফার করছে সেই অনুযায়ী তাকে পানিশমেন্ট দিবেন, সেটা একটা আরো একটা বিষয় যেটা নিয়ে আমার ভাবা উচিত। এখন ক্রিমিনোলজি এত বিশাল একটা ফিল্ড, ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, আমি যদিও দস্তয়েভস্কির ওই বইটা পড়িনি ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, কিন্তু এত বিশাল একটা ফিল্ডের এত কম বিষয় নিয়ে আমি কথা বললাম যে আমার মনে হচ্ছে এখন যে আসলে আমি যতটা ভাবছিলাম যে উদ্ধার করে ফেলবো, ততটা উদ্ধার করে ফেলবো না, কারণ আমি এমন অনেক জিনিস নিয়ে বলতে চাই যেগুলো হয়তো আমি বলি না। বিশেষ করে আমার আমার মনে হয় আগে যে পরিমাণে আমি কথা বলতাম তা অনেকটাই কমাই দিচ্ছি, যে কারণে আমার মনে হচ্ছে এটার জন্য আর একটা আলাদা ফিল্ড দরকার, যেখানে আমি সব কথাগুলো বলতে পারবো। আর ইউটিউব হচ্ছে সেই ফিল্ডটা। আর এটা করতে করতে আমার যেহেতু প্রোনাউন্সিয়েশনের অনেক সমস্যা আছে, সেগুলো একটু ভালো হবে, ভয়েসটা একটু স্ট্রং হবে। কারণ অনেকে হয়তো আমাকে কথা বলা নিয়ে বলছে যে আমার কথা একটু স্পষ্ট করা উচিত। তো যাই হোক, আজকের জন্য এরকমই থাক। আপনি আশা করি ক্রাইম অ্যান্ড পানিশমেন্টে ভাববেন অনেক কিছু। আর লেট মি নো যদি কিছু মনে থাকে, তাহলে শোনান, শুনে বলেন কি কি ভালো লাগলো না বা ভালো না লাগলো। কিন্তু ইটস অলওয়েজ আপ টু মি টু চেঞ্জ মাইসেলফ। আপনাকে অনেকে অনেক কথা বলবে, বলবে যে আপনার এই বিষয়টা ভালো লাগে না, এই বিষয়টা ভালো লাগে না। আপনার সবই শোনা উচিত, কিন্তু আপনার উপর নির্ভর করবে যে আপনি কোনটুকু বুঝবেন, কোনটুকু অনুযায়ী কাজ করবেন। আমার মনে হয় জাস্টিস সিস্টেমের ক্ষেত্রেও এরকম। ওখানে ক্রাইম যে করবে সেও অনেক কিছু বলতে পারবে, আবার যে ক্রাইমের শিকার হবে সেও কিন্তু অনেক কিছু বলতে পারবে, অ্যালিগেশন দিতে পারবে, স্পেকুলেশন করতে পারবে। এখন কোন পক্ষের কাছে শুনবেন সেটা আপনার উপর নির্ভর করে। বাস্তব জীবনেও আপনার রিলেশনশিপেও কার পক্ষ থেকে আপনি শুনছেন, এটা কিন্তু আপনার পার্সোনালিটিকে শেপ করে অনেকভাবে। তো আজকের জন্য এটুকুই। বাই।